2019 সালের 28শে জুলাই চীনের বেজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারে সেখানকার কর্মচারীরা চাঁদের ডার্ক সাইডে পায়চারি করতে থাকা Y2U2 রোভার থেকে বেশ কিছু ছবি দেখছিলেন। তখন তারা সেই ছবিগুলোর মধ্যে একটা টিম করে জ্বলতে থাকা জেলের মতো জিনিস দেখতে পান। কিন্তু সেই রহস্যময় জিনিসটা আসলে কী ছিল? 1969 সালে নীল আর্মস্ট্রংয়ের সাথে চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন বাজ অলড্রিন। সম্প্রতি তিনি এই বিষয়টা প্রকাশ্যে আনেন যে যখন তিনি চাঁদের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন একটা আলো তার পিছু নিয়েছিল। যদিও এই বিষয়টা তিনি সেই সময় হিউস্টন কন্ট্রোল সেন্টারে জানাতে চাননি, কিন্তু এই বিষয়টা তাকে প্রচণ্ড চিন্তায় ফেলে দিয়েছিল। তাহলে এর মানে কি নাসা চাঁদের সম্পর্কে এমন কিছু জানে যেটা তারা সাধারণ নাগরিকদের জানাতে চায় না? কিন্তু যেটাকে আমরা ডার্ক সাইড বলি সেটাও তো আলো পাই। যখন চাঁদ তার অরবিটের সময় সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তাহলে কি সেই সময় চাঁদের ডার্ক সাইডে থাকা প্রাণীরা সূর্যের আলো শোষণ করে নাই? বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশনের সময় নীল আর্মস্ট্রং বলেছিলেন, ইটস আ বিগ লিপ ফর ম্যানকাইন্ড। কিন্তু নীল আর্মস্ট্রংয়ের সেই একই মহাকাশযানে উপস্থিত বাজ অলড্রিন কি বলেছিলেন সেটা কি আপনারা জানেন? যখন অ্যাপোলো 11 স্পেসক্রাফট চাঁদের সামনে পৌঁছে গিয়েছিল, সেই সময় অলড্রিন জানলার বাইরে এক ধরনের আলো দেখেছিলেন যেটা তার স্পেসক্রাফটের পিছু ধাওয়া করেছিল। এবার সেই সময় অলড্রিন এই কথাটা স্পেস কন্ট্রোল সেন্টারে না জানানোটাই সঠিক বলে মনে করেছিলেন, কারণ তার মনে হয়েছিল যে হয়তো কেউ তার কথা বিশ্বাস করবে না আর তাকে পাগল বলে ধরে নেওয়া হবে। কিন্তু মিশন শেষ হওয়ার পরে তিনি ছিলেন এমন একজন মহাকাশবিদ যিনি প্রকাশ্যে এটা বলতেন যে তিনি সেদিন যেটা দেখেছিলেন সেটা কোনো ইউএফও হতে পারে। নাসার একটা কর্মকাণ্ড তার এই মন্তব্যের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলেছিল। নাসা সম্প্রতি তাদের আর্কাইভে অ্যাপোলো মহাকাশচারীদের দ্বারা ক্যাপচার করা কিছু এক্সক্লুসিভ ছবি প্রকাশ করেছিলেন, যার মধ্যে চাঁদের পৃষ্ঠতলের কিছু ছবিতে মানব নির্মিত স্ট্রাকচার দেখা গিয়েছিল, যেমন স্যাটেলাইট ডিশ, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতো স্ট্রাকচার, মিলিটারি বেসের মতো স্ট্রাকচার এবং আরও অনেক কিছু। তবে এগুলো কি কোনোভাবে চোখের ভ্রম হতে পারে? যেমন আমরা অনেক সময় মেঘের মধ্যে বিভিন্ন জিনিসের আকার দেখতে পাই, যেটাকে প্যারিডোলিয়া বলা হয়, কারণ সেই সময়কার টেকনোলজি অনেক অনুন্নত ছিল। তার উপর সেই সময়কার ক্যামেরা বা কম্পিউটার আজকের মতো এফিসিয়েন্ট ছিল না। উদাহরণস্বরূপ, অ্যাপোলো 11-এর গাইডেন্স কম্পিউটার মাত্র 4 KB র্যাম এবং 32 KB হার্ড ডিস্কের উপরে চলত। তাই যদি এত পুরনো টেকনোলজির সাহায্যে কাউকে চাঁদে যেতে হয়, তাহলে আমার মনে হয় যে সেই স্ট্রেসযুক্ত পরিস্থিতিতে যে কোনো মানুষের পক্ষেই হ্যালুসিনেট করাটা অত্যন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে। অলড্রিন 1969 সালে যেটা দেখেছিলেন সেটা যদি শুধুমাত্র চোখের ভ্রম হয়, তাহলে এটাকে কি বলবেন, যেটা 2019 সালে চীনের U2 মুন রোভার তার ক্যামেরার সাহায্যে দেখেছিলেন? চন্দ্রযান 2 মিশন। 2013 সালে ভারত বিশ্বের প্রথম এমন দেশ হতে চলেছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাশিয়ায় মিশনের জন্য যে ল্যান্ডার ডিজাইন করেছিল সেটা বারবার পিছিয়ে যাওয়ায় লঞ্চ ডেট 2013 থেকে 2019-এ চলে যায় এবং তারপরেও ল্যান্ডার চাঁদে গিয়ে ধাক্কা খায়। এই ডিলের কারণেই 2018 সালের ডিসেম্বরে চীন তাদের চ্যাঙ্গি 4 স্পেসক্রাফট আমাদের আগে লঞ্চ করে ফেলে, তাও আবার প্রায় একই মিশনের সাথে এক্সপ্লোরিং ডার্ক সাইড অব দ্য মুন এবং একই ল্যান্ডিং সাইটে দ্য সাউথ পোল আটকিন বেসিন অব দ্য মুন। এখানে আপনাদের একটা কথা স্পষ্ট করে দেব যে এর মানে কিন্তু এটা নয় যে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, যদি আমাদের এই মিশন সময় থাকতে থাকতে সফল হতো, তাহলে যেভাবে চন্দ্রযান 1 সবার প্রথমে চাঁদে জলের সন্ধান করেছিল, ঠিক সেইভাবে চন্দ্রযান 2 সবার আগে একটা জেলের মতো জিনিস উদ্ধার করত। তাও আবার কোনো যেমন তেমন জেলের মতো জিনিস নয়, টিম করে জ্বলতে থাকা জিনিস। সাধারণত এই ধরনের জিনিসের উপরে প্রথমে ভালোভাবে গবেষণা করা হয় এবং তারপর সেই বিষয়ে মানুষকে বলা হয়, যেটা চীনও করে। কিন্তু অনেক আমেরিকান কসমোলজিস্ট এই জিনিসটাকে কাঁচের টুকরো হিসেবে ঘোষণা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। তারা দ্রুত এটা বলতে শুরু করেছিল যে সেই চকচকে বস্তুটা কাঁচের টুকরো হতে পারে, কারণ যখন উল্কাপিণ্ড চাঁদের সাথে ধাক্কা খায় তখন তার ভেতর থেকে এত হিট এনার্জি বেরোয় যে বালিও গলে গিয়ে কাঁচে পরিণত হয়। যদিও সেই জিনিসটা জেলের মতো কেন, এটার উত্তর তারা দিতে পারেননি। এবার প্রশ্ন হলো, এই জিনিসটা আসলে কি ছিল?
সেটা কি কোনো এলিয়েন প্রজাতির ওয়েস্ট ছিল, যারা মানুষের চোখের আড়ালে চাঁদের ডার্ক সাইডে থাকে? অ্যাপেলো মিশন থেকে পাওয়া ছবিগুলো কোনো আধুনিক সভ্যতার দিকেই সংকেত দিচ্ছিল। কিন্তু এত বুদ্ধিমান প্রজাতিরা তাদের বজ্র খোলা জায়গায় কেন ফেলবে? তবে উত্তরটা তো শুধুমাত্র চীনের কসমোলজিস্টদের পক্ষেই দেয়া সম্ভব। তবে বর্তমানে প্রশ্নটা হলো যে, যদি এলিয়েন চাঁদের ডার্ক সাইডে বসবাস করে থাকে, তাহলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত আলো কোথা থেকে পাচ্ছে? বন্ধুরা, এটার উত্তর জানার জন্য আমাদের প্রথমে ডার্ক সাইড সম্পর্কে প্রচলিত ধারণাটা ভাঙতে হবে। 1959 সালে 7 অক্টোবর, অর্থাৎ আজ থেকে প্রায় 62 বছর আগে, সোভিয়েত রাশিয়া লুনা 3 মিশন পরিচালনা করেছিল, যার স্যাটেলাইট বিশ্বকে প্রথমবার চাঁদের ডার্ক সাইডের ছবি দেখিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে এতে তো তেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, এর আগে তো মানুষ জানতও না যে চাঁদের ডার্ক সাইড দেখতে কেমন। কিন্তু ডার্ক সাইডের মানে এটা যে সেখানে চারিদিকে শুধুমাত্র ঘন কালো অন্ধকার থাকবে, বিন্দুমাত্র আলো থাকবে না, এটা কিন্তু সঠিক নয়। কারণ যদি এটা সত্যি হতো, তাহলে লুনা 3 সেখানে ছবি তুলল কীভাবে? আসলে ডার্ক সাইড হলো চাঁদের সেই অর্ধেক অংশ যা পৃথিবী থেকে দেখা যায় না। অর্থাৎ আপনি আপনার সম্পূর্ণ জীবনে কখনো এই সাইডটা দেখতে পাবেন না। এর কারণ হলো টাইডাল লকিং, যেখানে চাঁদের রোটেশন টাইম তার রেভলিউশন টাইমের সাথে ম্যাচ করে আমরা সবসময় তার একটা সাইডই দেখতে পাই। কিন্তু এই টাইডাল লকিং আসলে কেন হয়? দেখুন বন্ধুরা, সাধারণত যখন দুটো সেলেস্টিয়াল বডি একে অপরের সাথে গ্র্যাভিটেশনালি জুড়ে থাকে, যেমন পৃথিবী এবং চাঁদ, তখন তারা একে অপরের উপর গ্র্যাভিটেশনাল পুল করতে থাকে, যার ফলে প্রথমে ছোট অবজেক্টটার রোটেশন স্লো হয়ে যায় আর তারপরে বড় অবজেক্টটার রোটেশন স্লো হয়ে যায়। যেমনটা আপনারা জানেন যে গ্র্যাভিটেশনাল ফোর্সের শক্তি রেডিয়াস বা ডিস্টেন্সের সাথে কমতে থাকে, যার ফলে পৃথিবী চাঁদের দিকে থাকা অংশটাকে জোরে টানতে পারে, কিন্তু বিপরীত দিকে থাকা অংশে ততটা জোর বজায় রাখতে পারে না। আর এর ফলে চাঁদ এই অসম পুলের কারণে কিছুটা ওভাল আকারের হয়ে যায়, আর এখান থেকেই সমস্ত লকিং শুরু হয়ে যায়। কারণ যতক্ষণ চাঁদ স্ফেরিক্যাল ছিল, ততক্ষণ তার সেন্ট্রাল অ্যাক্সিস অফ রোটেশন এবং সেন্টার অফ গ্র্যাভিটি দুটো একই জায়গায় ছিল। কিন্তু এখন যেই চাঁদ ওভাল শেপের হয়ে গেছে, তার সেন্ট্রাল অ্যাক্সিস একই জায়গায় আছে, কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটি পৃথিবীর দিকে সরে যেতে থাকে। অর্থাৎ এখন যদি চাঁদ রোটেট করে, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টটাকেও ঘোরাবে এবং পৃথিবী সেই পয়েন্টটাকে পুনরায় তার সেন্টার অফ গ্র্যাভিটির দিকে টানার জন্য গ্র্যাভিটেশনাল পুল করতে থাকবে। বন্ধুরা, এই বিষয়টাকে আপনারা এভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি আপনার বান্ধবীর হাত ধরে রেখে হাঁটছেন, আর তারপর যখনই আপনি কোনো সুন্দর মহিলাকে দেখার জন্য আপনার ঘাড় ঘোরাচ্ছেন, তখন আপনার বান্ধবী আপনার মুখ পুনরায় তার দিকে ঘুরিয়ে নিচ্ছে। কি রিলেট করতে পারছেন তো? আর এখানেও ঠিক একই রকম ঘটে। পৃথিবী এবং চাঁদ কিছুটা এইভাবে একে অপরের চোখে চোখ রেখে নাচতে বেশি পছন্দ করে। এখানে শুধুমাত্র চাঁদের রোটেশন স্লো হয়েছে, তার রেভলিউশন একই আছে, যার মানে পৃথিবীর চারপাশে চক্কর কাটার সময় এমন একটা সময় আসবে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসবে এবং তার বিপরীতে বা পিছনের দিকে সূর্যের আলো পড়বে, যেটাকে আমরা ডার্ক সাইড বলে থাকি। তাই টেকনিক্যালি ডার্ক সাইডের মানে এটা নয় যে চাঁদের অর্ধেক অংশে সবসময় অন্ধকার থাকে। পার্থক্য শুধুমাত্র এটাই যে আমরা আজ পর্যন্ত পৃথিবী থেকে শুধুমাত্র চাঁদের একটা দিকই দেখতে পাই, তাই অন্য দিকটা আমাদের কাছে অন্ধকার বা ডার্ক বলে মনে হয়। কিন্তু তার মানে এটা নয় যে সেই দিকে সূর্যের আলো পৌঁছায় না। আচ্ছা, তাহলে কি এই ডার্ক সাইড, যাকে বিজ্ঞানীরা ফার সাইডও বলেছেন, তারও কি কোনো বিশেষত্ব নেই? এর উত্তর হলো, ডার্ক সাইডের কিছু বিশেষত্ব আছে। বেশ কিছু গবেষকদের মতে যখন থিয়া পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল, তখন সেটা ভেঙে একটা নয় বরং দুটো চাঁদের নির্মাণ হয়েছিল, যার মধ্যে একটা বড় ছিল এবং একটা ছোট ছিল। তারপর ধীরে ধীরে এই ছোট চাঁদটা দ্রুত গতিতে ছুটে যায় এবং বড় চাঁদটাকে ধরে ফেলে আর তার সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু এই মার্জিংয়ে একটা সমস্যা ছিল। যেহেতু দুটো চাঁদ একই দিকে মুভ করছিল, তাই যখন তারা একে অপরের সাথে মার্জ হয়, সেই সময় ছোট চাঁদটা তার টুকরের সাহায্যে বড় চাঁদের ফার সাইড কভার করে নেয়, ফার সাইডে পাতলা ক্রাস্টের লেয়ার দিয়ে দেয়। যেহেতু একই জিনিস বড় চাঁদের নিয়ার সাইডে হয়নি, সেই জন্য এই দিকের ক্রাস্ট পাতলাই থেকে যায়। আর যত ধূমকেতু বা উল্কাপিণ্ড এই সাইডে এসে পড়ে, সেগুলো সোজা তার গরম এবং গলন্ত ম্যান্টেলে গিয়ে পৌঁছায়। তাই চাঁদের নিয়ার সাইডে সমান পৃষ্ঠতলের পাশাপাশি কমলা রঙের লাভা দেখা যায়। আর এবার যদি আপনারা চাঁদের ফার সাইড বা ডার্ক সাইডের ছবি দেখেন,
তাহলে সেখানে কোনো রকম লাভার কমলা রং দেখতে পাবেন না, সোজা সমান পৃষ্ঠতল দেখতে পাবেন। সব জায়গায় শুধুমাত্র গর্তই গর্ত দেখতে পাবেন। এবার যদি কোনো সিভিলাইজেশনের কথা বলি, তাহলে এখনও পর্যন্ত আমরা সেখানে কোনো সিভিলাইজেশনের খোঁজ পাইনি। আর সেই জেলের মতো জিনিসটাই বা কী ছিল, সেই নিয়ে এখনও গবেষণা চলছে। সো বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে এই জেলের মতো জিনিসটা কি হতে পারে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।